আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। এই কিছুক্ষণ আগে সরকারিভাবে অমিত শাহ ঘোষণা করলেন বঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এর আগে কখনো বিজেপি বঙ্গজয় করতে পারেনি, এই প্রথম বিজেপির বঙ্গজয় হলো এবং সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী একটি ইতিহাস সৃষ্টি করলেন। এখন শুভেন্দু অধিকারীর নাম যখন উনি বলেন তখন উনি বলেন যে এখানে প্রস্তাব দেওয়া হয়েছিল যে শুভেন্দু অধিকারীর সঙ্গে আর কার নাম বিবেচনা করা যেতে পারে, কিন্তু দ্বিতীয় কোনো প্রস্তাব না আসায় তাকেই মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করা হলো। এইবার পরবর্তী যে নির্বাচন সেগুলো পরবর্তী বৈঠকে মানে মন্ত্রী পরিষদ যেটা গঠন হবে রাত্রিবেলা পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিভিন্ন ডিপার্টমেন্ট ভাগ। একজন আমার জ্ঞানী দর্শক লিখেছে, আমরা সবাই জানি কে কি মন্ত্রী হয়ে গেছে, শালা শুভেন্দু অধিকারী জানে না যে মুখ্যমন্ত্রী হচ্ছে কিনা। বাকি বাংলাদেশের পাবলিক জেনে গিয়েছে যে কে কোন দপ্তর পাবে, মুখ্যমন্ত্রী করে কি হবে, পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে বলুন তো মশাই, বলে দিন। যত সব আকারগুলো এসে এখানে এই চ্যানেলে জুটেছে, এই চ্যানেলগুলো কি করে ব্লক করা যায় এদেরকে, আমার যদি একটা ব্যবস্থা আপনারা বলে দিতে পারেন দর্শক, আমি এই গন্ডমূর্খগুলোকে আগে ব্লক করব। আমার এমন সাবস্ক্রাইবার দরকার নেই, গন্ডমূর্খের সাবস্ক্রাইবার আমার দরকার নেই। प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले, उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। এবার এতদিন ধরে যে অপেক্ষায় ছিল ভারতবর্ষ, যে বাংলা দখল না হওয়া পর্যন্ত এই যে একটা লম্বা স্ট্রেচ পড়ে রয়েছে, সেই লম্বা স্ট্রেচটায় যদি নিজের দখলে না আনা যায় তাহলে পরে এখানে শান্তি ফিরবে না, অশান্তি রয়েই যাবে। যা ঢোকানোর তো মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছেন, দেশের যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন। পরবর্তীকালে আমি বলবো কি কি সর্বনাশ উনি করেছেন। এখন আমি আপনাদের সামনে দুটো ম্যাপ উপস্থিত করছি এবং তার উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। আমি বলি না বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে এই আপনার এর ওপরে, কি বল, আমাদের বাংলার নির্বাচনের উপরে। এই যে বাঁ দিকের ম্যাপটি দেখছেন লেফট সাইডে, এই ম্যাপটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ এবং ডান দিকেরটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। এই বাংলাদেশের ম্যাপে সবুজ অংশ যেগুলো দেখছেন সেগুলো সমস্ত হচ্ছে জামাত। জামাত খুব সম্ভবত এখানে পেয়েছে আপনার 64টা আসন বোধহয়, খুব ছোট ছোট করে লেখা। আর আমাদের বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকায়, এবার বাঁ দিকটা, আপনার ডান দিকটাই বললাম, বাঁ দিকটা এবার দেখুন,
গেরুয়া কালারটা হচ্ছে বিজেপি এবং সবুজ কালারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাহলে একেবারে আপনার উত্তরবঙ্গ থেকে শুরু করে একেবারে দক্ষিণবঙ্গের একেবারে সুন্দরবন অঞ্চল পুরো ঘিরে ফেলে দিয়েছে একেবারে গেরুয়া শিবির। এবার দুটো ম্যাপকে যদি আপনি এক করে দেন, এবার এক করে দিলাম, এক করে দিলে এবার কি হচ্ছে দেখুন, গেরুয়া শিবির আর জামাত মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে। বাঁদিকে কলকাতার পশ্চিমবঙ্গের ম্যাপটা রয়েছে, একদম ওপর থেকে নিচে অব্দি সমস্ত নাম লেখা রয়েছে, জুম করে আপনারা দেখে নিতে পারেন। তাই বলছিলাম না যে জামাত একটা রাইট উইং আর একটা এপাশে এদেশের একটা রাইট উইং, ও দেশের একটা রাইট উইং, দুটো মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে। এবার কার কত শক্তি দেখা যাবে। মানে আমার প্রশ্ন হলো, কারা যেন বলতো স্বৈরাচার, স্বৈরাচারী, কারা বলতো যেন ভারত দখল করব, ভারত নিপাত যাক, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি দিল্লি, অনেক স্লোগান হতো। ভারতীয় পণ্য বয়কট দিয়ে নাটক শুরু হলো। তারপর স্বৈরাচারের দালাল হিসেবে সব ধোলাই শুরু হলো। এইবার হিসেব নিকেশ কষা হবে। আর 7-10টা দিন পরে একটু গভর্নমেন্টটা থিতু হয়ে গেলে, ডিপার্টমেন্টগুলো ভাগ হয়ে গেলে, 7-10টা দিন বাদে এইবারে ঠিক হবে যে কতটা স্ক্রু, কত লম্বা স্ক্রু, কতটা টাইট দিতে হবে বাংলাদেশকে, তবে বাংলাদেশ টাইট হবে। একটা কথা মনে রেখে দেবেন, এই বিএনপি জামাত আপনাদের বলে রেখে দিচ্ছে, এনসিপি যারা আছে, যত হিন্দুর গায়ে হাত পড়বে তার 4 গুণ মুসলমান কিন্তু এখানে হাত পড়বে। খুললাম আমি বলে দিলাম, একটা হিন্দুর গায়ে হাত পড়বে তো 4টে মুসলমানের গায়ে হাত পড়বে এখানে। এখনো পর্যন্ত যেগুলো আপনাদের রটিয়ে বেড়াচ্ছেন না, এখানে মসজিদ ভাঙা হচ্ছে, ওখানে মুসলমান ঠ্যাঙানো হচ্ছে, হ্যাঁ ঠ্যাঙানো হচ্ছে একেবারে, মানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন যারাই এই তৃণমূল করত, তারা সবাই ঠ্যাঙানি খাচ্ছে। ওখানে কোনো ধর্ম দেখা হচ্ছে না, নাম জিজ্ঞেস করা হচ্ছে না, তৃণমূল করতিস না মার। তা পরবর্তী দেখা গেল সে খ্রিস্টান, কারণ আমাদের কাছে প্রচুর খ্রিস্টান আছে, জৈন আছে, সবাই তার রাজনৈতিক মতধারায় বিশ্বাসী। সুতরাং যে কথাগুলো আপনাদের দেশে রটিয়ে দেওয়া হচ্ছে, যে এখানে মসজিদ ভাঙা হচ্ছে, একটা ভিডিও দেখাতে পারেন না তো? যত মুখে বক 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 করে বেড়ান, আমরা তো ভিডিও দেখাই, আপনারা তো একটা ভিডিও দেখাতে পারেন না। কাগজে বাঘ, আপনারা নিজেদের টাইগার ভাবেন, আসলে আপনারা হচ্ছেন ছুঁচো, টাইগার নয়, ছুঁচো। যদি ছুঁচো না হতেন তাহলে সত্যিকারের বাঘ যারা আওয়ামী লীগ, তাদেরকে এরকম ভাবে নিষিদ্ধ করে তাদেরকে অন্তরালে রাখার জন্য এত চেষ্টা করতেন না। আমি একবার বলেছিলাম, আবার কথাটা আমার মনে পড়ে গেল, যে অন্তরালে থাকা হাসিনা দেশে থাকা হাসিনার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। এই হাসিনা যেদিনকে একটা ডাক দেবে, খুব বেশি দেরি নেই, আমি ডিসেম্বর বলেছি, সেটা হয়তো অনেক দূরে হয়ে গেছে, তার আগেই হয়তো খেল খতম হয়ে যাবে। কারণ মোল্লার দৌড় হচ্ছে মসজিদ পর্যন্ত, সেটা আমরা জানি। ওই যে বললাম, কত লম্বা স্ক্রু লাগবে আর কতটা টাইট দিতে হবে, সেটা এখন বিচার বিশ্লেষণ হবে। মোদিজি বসবেন, শুভেন্দু অধিকারী বসবেন, অমিত শাহ বসবেন, অজিত দোভাল বসবেন, ওখানে জয়শঙ্কর বসবেন, সবাই, রাজনাথ সিং থাকবেন, সবাই মিলে, এবং তিন সেনাবাহিনীর প্রধান থাকবেন। এবং যেরকম ডোজ দরকার, হোমিওপ্যাথি হলে হোমিওপ্যাথি হবে, নইলে অ্যালোপ্যাথি করা ডোজ,
দরকার হলে কেটে দাও, দরকার হলে কেটে দাও, অঙ্গ বিচ্ছেদ করো। ক্যান্সার হয়ে গেলে কি করতে হয়? যেখানে ক্যান্সার হয়ে যায়, পচে যায়, সেই হাতটা কেটে বাদ দিয়ে দেয়, অংশ বা শরীরের অংশটা কেটে বাদ দিয়ে দেয়। আপনাদের অবস্থা হবে সেই রকম। যে জন্য ভারতবর্ষ অপেক্ষা করছিল কেন্দ্রীয় সরকার, সেই অপেক্ষার দিন শেষ হয়ে গেছে। এবার অ্যাকশন শুরু। দেখতে থাকুন সামনে কি কি হয়। আর মনে রাখবেন, একটা হিন্দুর গায়ে হাত পড়লে 4টে মুসলমান পেটারি খেয়ে সিধে জেলে যাবে। এটা আমার কথা নয়, এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর কথা। একটা হিন্দুর গায়ে হাত পড়লে তাহলে পরে 4টে মুসলমান আমরা এখানে জেলে ঢোকাবো, পেদিয়ে ছাল চামড়া তুলে রেখে, যাতে 3 মাস বসে সে পটি না করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে 4 মে। সেখানে বিজেপির জয়ের একটা পূর্বাভাস ছিল, কিন্তু এভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে সেটা হয়তো অনেকেই ভাবেননি। তারপর থেকেই পরিস্থিতি একটু একটু করে উত্তেজনার দিকে যাচ্ছিল। এর মধ্যে গতকাল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথকে গুলি করে হত্যা করা হয়েছে। স্বভাবতই আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের ওভারঅল পরিস্থিতি কোন দিকে, একটি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে কি এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। এছাড়াও মমতা ব্যানার্জি সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য আমার হাতে এসেছে। আজ এগুলো নিয়ে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবে। আসসালামু আলাইকুম এবং আদাব। আজ অনেকদিন পরে আমার সেই কূটনৈতিক সূত্র, আমি আগেই বলেছিলাম, যারা আমার শো নিয়মিত দেখেন তারা জানেন যে আমেরিকার একজন প্রাক্তন কূটনীতিকের সাথে আমার একটি যোগাযোগ আছে একটি সূত্রের মাধ্যমে। তো তিনি অনেকদিন পরে যোগাযোগ করেছিলেন এবং আমি বেশ কিছু তথ্য পেয়েছি। এর তথ্যের প্রথমেই একটু বলে নিই, এই যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান মমতা ব্যানার্জি 3বারের মুখ্যমন্ত্রী, এবং তার আগে তিনি একসময় কংগ্রেসের রাজনীতি করতেন, জাতীয় যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং তৃণমূল কংগ্রেস করে আলটিমেটলি তিনি পশ্চিমবঙ্গের 3বারের নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু কে এই মমতা ব্যানার্জি, যাকে আমাদের ঘরের মেয়ে বলেই মনে হয়, যাকে সবাই দিদি বলেই ডাকে, কিন্তু আমার সূত্র নিশ্চিত করলো এই মমতা ব্যানার্জি তিনি দীর্ঘদিন ধরেই ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কাজ করছেন। তিনি ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস করেছেন। তিনি একসময় বিজেপির কাছে গিয়েছেন কংগ্রেসকে দুর্বল করতে। আবার তিনি পশ্চিমবঙ্গে ডিপ স্টেটের এজেন্ট হিসেবেই রাজনীতি করেছেন এবং এর বিনিময়ে তিনি প্রচুর নানা রকমের সহায়তা পেয়েছেন। ইট ইনক্লুডস যে অর্থনৈতিক সহায়তা তিনি পেয়েছেন, বিভিন্ন ধরনের ফান্ড পেয়েছেন। এবং বাংলাদেশের যদি 2024 সালের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের কথা আপনারা একটু মনে করে দেখেন, সেই সময় পশ্চিমবঙ্গের অনেকের ভূমিকা কি ছিল এবং পশ্চিমবঙ্গ সেই সময় এই আন্দোলনকারীদের একটা নিরাপদ আশ্রয় ছিল। এমনকি রংপুরের আবু সাইদ, সেই শিবির ক্যাডার আবু সাইদ যখন খুন হলেন, তাদের এই খুনটা নিয়ে বিতর্ক আছে এবং আমরা অনেকেই বিশ্বাস করি যে তাকে হত্যা করেছে তার দলের লোক এবং তাকে অনেক দেরিতে হাসপাতালে নেওয়া হয়েছে। যাই হোক, এই আবু সাইদের মৃত্যুর পরে তার একটি স্কেচ এঁকেছিল, তিনিও কলকাতার শিল্পী। সুতরাং কলকাতার বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তার চেয়েও স্পেশালি বলতে গেলে এই মমতা ব্যানার্জির একটি যোগাযোগ ছিল এবং তিনি বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর সাথে যোগাযোগ পরোক্ষভাবে রক্ষা করতেন। তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোট ব্যাংকে ধর্মের কার্ড খেলতেন এবং মুসলিম ভোটের উপরে নির্ভরশীল ছিলেন। কিন্তু এই নির্বাচনে দেখা গেছে যে মুসলিম ভোট ভাগ হয়ে গেছে। তারই দলের অন্যতম বিধায়ক হুমায়ুন কবির, যিনি একসময় পুলিশ অফিসার ছিলেন, তিনি নতুন দল করলেন এবার আম জনতা উন্নয়ন পার্টি এবং তিনি একাই মুর্শিদাবাদের 2টি আসনে জয়লাভ করেছেন। এই হুমায়ুন কবিরের কারণে অন্তত 10টি আসন তৃণমূল কংগ্রেস হারিয়েছে। সুতরাং একদিকে এই মমতা ব্যানার্জির ডিপ স্টেট কানেকশন
আরেকদিকে বিজেপি অনেকদিন ধরে এই রাজ্যে ক্ষমতার দখলের লড়াইয়ে তারা আছে, কিন্তু এইবার তারা বেশ আটসাৎ বেঁধেই নেমেছিল এবং তারা দেখেছে যে মমতা ব্যানার্জির সমগ্র নির্বাচনী বিজয়ে কোন কোন জায়গায় ছিদ্র আছে, পিটফল আছে, সেইগুলো তারা আইডেন্টিফাই করেছে। যেমন ভোটার লিস্ট, মমতা ব্যানার্জির ভোটার লিস্টে কিন্তু বেশ ধরেন 10-20% ভোটার থাকতেন যারা এক্সিস্ট করেন না, হয়তো মারা গেছে বা হয়তো চলে গেছে ভারত ছেড়ে, বা নানা কারণে তিনি এরকম 20-30% বলা যায় যে ভোটার তার ভোটার লিস্টে থাকতে হবে। এই 20-30% ভোট তৃণমূল সবসময় নিজের বাক্সে যাতে যায় সেটা ইনশিওর করত। তো এইবার এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রকল্প তারা নিয়েছে। প্রতিবার সীমান্ত এলাকার থেকে লোকজন, ওপারের লোকজন পশ্চিমবঙ্গে এসে ওই যে 20-30% ভোট কাস্ট করে, এটা করে। একটা বড় রকমের ফান্ডিং তিনি বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর কাছ থেকেও পেয়ে থাকেন। এবার এই বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর ফান্ডিংটা বিজেপি আটকে দিয়েছিল। এই হুমায়ুন কবিরকে মাঠে নামিয়েছে তৃণমূল কংগ্রেসকে ভাঙার জন্য এবং তাদের ভোট ব্যাংকে হাত বসাবার জন্য। সেটাও ধারণা করা হয় যে বিজেপিরই একটা চাল। বিজেপি একদম কেন্দ্র থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহ দুজনই একদম পশ্চিমবঙ্গে জয়ের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এর মধ্য দিয়ে তারা বাংলা, বিহার, উড়িষ্যা 3টা রাজ্যেই কিন্তু ক্ষমতা দখল করলো। যাই হোক, নির্বাচনী ফলাফল 4 তারিখে পাওয়া গেল। সবাই এক্সিট পোল বা বলেছিল এবার বিজেপি ক্ষমতা আসবে, কিন্তু বিজেপিও হয়তো সম্ভবত ভাবেনি যে এরকম ভূমিধস বিজয় হবে, একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি, সেটি প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে। কিন্তু তারপরে পরিস্থিতি কিন্তু জটিল করেছে মমতা ব্যানার্জি নিজেই। তিনি বলেছেন তিনি পদত্যাগ করবেন না, অথচ ভারতের রাজনীতিতে, দীর্ঘ ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনীতিতে সাধারণত নির্বাচনী ফলাফল মেনে দিয়ে পরাজিত মুখ্যমন্ত্রী গভর্নরের সাথে দেখা করে পদত্যাগ করেন, কিন্তু তিনি এবার করবেন না। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী আজকে 7ই মে এই বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। তারপরে পরবর্তীতে বিএনপির যারা নবনির্বাচিত বিধায়ক তারা সরকার গঠন করবে। কিন্তু এই যে মমতার একঘেয়েমি এবং বেশ কিছু জায়গা থেকে খবর আসছে যে মারামারির খবর আসছে, যে এর মধ্যেই গতকাল শুভেন্দুর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ, তিনি গাড়িতে ছিলেন, দুই পাশ থেকে কিছু দুর্বৃত্ত এসে দুই পাশ থেকে গুলি করে এবং ড্রাইভারও গুলিবিদ্ধ হয় এবং চন্দ্রনাথ মৃত্যুবরণ করেছেন। কারা এই কাণ্ডটি ঘটাল সেটি নিয়েও কিন্তু এখন আলোচনা হচ্ছে। তদন্ত হবে, নিশ্চয়ই খুনি ডিটেক্টেড হবে, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই হত্যার মধ্য দিয়েও কিন্তু পরিস্থিতি একটু উস্কে দেওয়া হলো। আমি যে বলছিলাম যে ডিপ স্টেটের এজেন্ট হিসেবে মমতা ব্যানার্জি দীর্ঘদিন রাজনীতি করছেন। যদি ভুল খবর না পেয়ে থাকি, একটা আশঙ্কার কথা আমাকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ডিপ স্টেট আপ্রাণ চেষ্টা করবে। সুতরাং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তাদের এই মুহূর্তে এই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ এই বিদেশি ডিপ স্টেট, এই বিদেশি শক্তি, তারা পশ্চিমবঙ্গের পরিস্থিতি উত্তপ্ত করতে এবং একটি দাঙ্গা বাঁধানোর জন্য নানামুখী ষড়যন্ত্র করছে এবং তারই অংশ হিসেবে চন্দ্রনাথ তাকে হত্যা করা হলো। এবং আগামীতে এটাকে ধর্মীয় রূপেও নেওয়া যেতে পারে, হিন্দু মুসলমান দাঙ্গা অথবা বিজেপি তৃণমূলের দাঙ্গা। যাই হোক, পশ্চিমবঙ্গ কিন্তু এই মুহূর্তে এই থ্রেটের মধ্যে আছে। যেটা উদ্বেগের বিষয় যে এই যে পশ্চিমবঙ্গের একটা দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র চলছে, এর সাথে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মৌলবাদী গোষ্ঠীটিও জড়িত। সুতরাং এখন ভারতকেই এ ব্যাপারে তদন্ত করতে হবে। এই ষড়যন্ত্র যদি আসলেই হয়ে থাকে, সেটি কিভাবে ব্যর্থ করে দেওয়া যায় সেটি তাদের ব্যাপার। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।